নতুন শর্ত দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলছে একটি গোষ্ঠী। মন্তব্য তারেক রহমানের। দলগুলো সতর্ক না হলে অপশক্তির কাছে আত্মসমর্পণের শঙ্কা। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্টে স্বৈরাচার জামাত। দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজকের মধ্যে মির্জা ফখরুলের জবাব চান তাহের। সংস্কার ভেস্তে দিতে চায় এক দল, আরেক দলের নির্বাচন পেছানোর চেষ্টা দেখছে এনসিপি। শাপলাকলি প্রতীক নেওয়ার ঘোষণা, গণভোটের সময় নিয়ে সরকার ইসিতে আস্থা। পর্যায়ের রমরমা বাণিজ্য জীবাণুমুক্ত না করে চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে সংক্রামক রোগের ঝুঁকি, অব্যবস্থাপনার দায় অংশীজনদের, বলছে টিআইবি। ভোরের সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলো এই কৌশল বুঝতে না পারলে আত্মসমর্পণ করতে হবে অপশক্তির কাছে। রোববার বিকেলে রাজধানীর বনানীতে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এর সতর্ক বার্তা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, বিএনপির বিজয় ঠেকাতে শুরু হয়েছে সংঘবদ্ধ অপপ্রচার। প্রবাসী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তবে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সরকারকে সহযোগিতা করেছে বিএনপি, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, এরপরও নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করেছে একটি গোষ্ঠী। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন, কৌশল বুঝতে না পারলে অপশক্তির কাছে করতে হবে আত্মসমর্পণ। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। আগামী নির্বাচন ঘিরে দল মনোনীত প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন। বর্তমান সময়েও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় রাষ্ট্র উদাসীন থাকতে পারে না। রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অবশ্যই। প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত আমিরাত বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আগামী নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন মাত্রা যুক্ত করবে। শিবলি আল সাদিকের রিপোর্ট।
চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম বিএনপির পক্ষ থেকে প্রবাসী সদস্য পদ নবায়ন, সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফিরিয়ে আর উদ্যোগ নিয়েছে। রোববার ইউএই সময় বিকেল 4টায় এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। আমিরাতে দুটি 5 তারকা হোটেলে এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। নির্বাচনের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা সুদূর প্রসারী ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা তাদের। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উদ্যোগ নিয়েছে যে প্রবাসে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এমন সকল ব্যক্তিবর্গকে বিএনপির সদস্য পদ, অফিসিয়াল সদস্য পদ প্রদান করা হবে। এটা ঘোষণা করাতে প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটির উপরে বাংলাদেশিরা বসবাস করে, তাদের একটা সুযোগ তৈরি হলো। ভবিষ্যতে এই অনুসারে যে আমরা বিএনপির ভোটার, সেই হিসাবে আমরা কিন্তু ভোটাধিকার দেওয়ার জন্য কিন্তু আমরা অগ্রাধিকার রাখি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত নির্বাচন কমিশন ঘোষণা দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ না থাকায় প্রবাসী নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপেও বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মালদ্বীপ শাখার আয়োজনে রাজধানীর মালের সি বিল্ডিংয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিও চিত্রে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ ও ফি পরিশোধের প্রক্রিয়া তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রবাসীদের জন্য ভোটাধিকারের সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া আরও সহজ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের দেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, সামাজিক মাধ্যমে মিথ্যাচার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এ সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তার। জুলাই সনদের সুপারিশমালা উপস্থাপনের পর থেকে জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো দিচ্ছে পাল্টাপাল্টি বক্তব্য। এমন পরিস্থিতিতে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এবছর দিবসটি উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিন সকালে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল। 7 জন কমিশনার যে প্রতারণা করছে এটা সাধারণ মানুষও বুঝছে। যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। রাষ্ট্র ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামাতকে নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আজকের মধ্যে মির্জা ফখরুলের ব্যাখ্যা চেয়েছে দলটি। বিএনপি সংস্কারের পাশাপাশি
জামায়াতের বিরোধিতা করছে বলে অভিযোগ দলটির। জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্টে স্বৈরাচারের লক্ষণও দেখছে দলটি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নির্বাচনের দিন নাকি আগে, এই নিয়ে মুখোমুখি অবস্থানে প্রধান রাজনৈতিক দলগুলো। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াত ইসলামীর দায় কতটা তা পরিষ্কার করতেই রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নেতারা। অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি বিএনপির নানা অভিযোগ নাকচ করে দিয়ে সোমবারের মধ্যে এই বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে বিএনপি উস্কানি দিলেও কোনো বিরোধিতায় যেতে চায় না জামায়াত। সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। জামায়াত প্রশ্নে বিএনপি এখন আওয়ামী লীগ কায়দায় বয়ান তৈরি করছে অভিযোগ করে তাহের বলেন, তারা কখনো মুনাফিকি করেননি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না। জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা যদি কোনো দলের প্রতিনিধিত্ব করেন সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি। এর আগে বিকেলে কাকরাইলের এক সেমিনারে তাহের বলেন, কারো চাপে মাথা নত না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে সরকারকে। সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আছে। জামায়াতের অন্যতম নীতি নির্ধারক এই নেতা মনে করেন, বর্তমান যে সংকট তৈরি হয়েছে তার দায় অকৃতজ্ঞ রাজনীতিকদের। আনার ষড়যন্ত্র করে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। একদল সংস্কার ভেস্তে দিতে চায়, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণভোটের সময়সূচি সরকার ও ইসির সক্ষমতার ওপর ছেড়ে দেওয়া উচিত। এনসিপি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, চলতি মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থী তালিকা। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোট হলে ভালো, তবে নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। তবে চলতি মাসের মধ্যেই জুলাই সনদের আদেশ জারি করার আহ্বান জানান তিনি। গণভোট ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের আগেও হতে পারে, তবে এটা কোনো মেজর ইস্যু বলে আমরা মনে করি না। বরং এটা সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত, নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়া উচিত, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে আইন শৃঙ্খলা থেকে শুরু করে। তবে যদি আগে করা সম্ভব হয় এটা আগে হলে ভালো। দ্রুত সময়ের মধ্যে, এটা এই মাসের মধ্যেই এই আদেশ জারির বিষয় থেকে আদেশ জারিটা হয়ে যাওয়া উচিত। গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান নাহিদ ইসলামের। তিনি বলেন, এক দল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। নির্বাচনে আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এ মাসেই প্রকাশ করা হতে পারে প্রার্থীদের তালিকা। এখন পর্যন্ত আমরা 300 আসন ধরেই আগাচ্ছি। আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই তখন আসলে আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে এটা দেখতে পারবেন। সংস্কারের বিপক্ষে যদি কোনো দল অবস্থান নেয় তাহলে নির্বাচনের জয়ের না প্রশ্নই আসবে না, বরং রাজনীতি থেকেই তাদেরকে হারিয়ে যেতে হবে। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছেন। মেজর ইস্যু বলে আমরা মনে করি না। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে শাপলাকলি প্রতীক নিতে রাজি এনসিপি। সিইসির সঙ্গে বৈঠকের পর প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারির আহ্বান জানিয়েছে দলটি। এদিকে এসি সচিব জানান, দেশে এখন মোট ভোটার 12,76,00,000-এরও বেশি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর।
শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও ইসির অনড় অবস্থানের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার প্রতীকের তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করে কমিশন। এর 2 দিন পর রোববার কমিশনে হাজির দলটির 3 সদস্যের প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে 1 ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রতীক নিয়ে আর পড়ে থাকতে চান না তারা। এ কারণে শাপলাকলিতেই রাজি হয়েছে এনসিপি। আমরা শাপলাকলি নিব, বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইসিকে ইঞ্জিনিয়ারিং কমিশন আখ্যা দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, জোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না। আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে, এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা। এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি, এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 18 নভেম্বর। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। প্রবাসীদের ভোটার করতে 16 নভেম্বর অ্যাপ চালু করবে ইসি। ধন্যবাদ। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। একদিকে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান, আবার সরকারের সঙ্গেও টানাপোড়েন। আর এসবের মধ্যেই আগামী মাসে নির্বাচনের তফসিল ঘোষণার আগে মীমাংসা করতে হবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর। আর সে কারণেই নভেম্বর হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। বিশ্লেষকরা বলেন, আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা সম্ভব, নতুবা অনিশ্চিত গন্তব্যে যাবে দেশের রাজনীতি। ফারুক ভূঁইয়ার রবিনের রিপোর্ট। আস্থাটা বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠান তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। গত সপ্তাহ জুড়েই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন সব তোপ দাগিয়েছে রাজনৈতিক দলগুলো যারা সরকারের প্রতি সমর্থন দিয়ে এসেছে গোড়া থেকেই। অথচ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর প্রতারণা আর বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় সরকার আর ঐকমত্য কমিশনের বিরুদ্ধে। 1971 সালকে ঘুরিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নোট অব ডিসেন্ট বা ভিন্নমত বাদ দেয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে বিএনপি। আবার রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ দাবিতে অনড় এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধী হলেও নভেম্বরেই চাই জামায়াত। নভেম্বরেই গণভোট দিতে হবে। তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। কিছুদিন আগেও দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য অনেকাংশেই সীমাবদ্ধ ছিল নিজেদের মধ্যেই, কিন্তু সে গণ্ডি পেরিয়ে এখন তীর ছোঁড়া হচ্ছে সরকারের দিকে। দৃশ্যমান হচ্ছে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব। কিন্তু কেন বদলে গেল পরিস্থিতি? মূল সমস্যা হলো এই সরকার যে দায়িত্ব নিয়েছে বা রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার গঠিত হয়েছে, সরকারের সময়সীমা ঠিক না করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আস্থার সংকট আছে, আবার সরকারের প্রতিও তাদের আস্থার ঘাটতি আছে। সরকারও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে কখনো কোনো দল খুশি হয়েছে, কখনো কোনো দল বেজার হয়েছে। বিএনপি বলতেছে রেফারেন্ডাম নির্বাচনের দিন, পার্লামেন্ট ইলেকশন দিন, ইউনূস সাহেব এবং অন্যান্য পার্টি তারা বলতেছে না, আগে দিতে হবে। নির্বাচনে জয়লাভ করলে বিএনপি নাও দিতে পারে। হ্যাঁ, এই যে সন্দেহ, একে অপরের প্রতি সন্দেহটা, এটার জন্য গণ্ডগোলটা হয়েছে। একটি দল অন্য দলের প্রতি সন্দেহ করতেছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে ডিসেম্বরেই ঘোষণা করতে হবে তফসিল। তার আগে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দলগুলোর সঙ্গে দূরত্ব কমানো, সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট ইস্যুর মীমাংসা। সে কারণেই নভেম্বরকে বিবেচনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস হিসেবে। ডিসেম্বরে তফসিল হওয়ার কথা। তফসিল হওয়ার পর যদি কোনো রাজনৈতিক দল
নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে অংশ না নেয়, সেটি কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি করবে। সে কারণে নভেম্বরেই সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার নির্বাচন করতে পারবে, এই আস্থাটা তৈরি হতে হবে। পর্দার অন্তরালে কিছু আলাপ আলোচনা করতে হয় রাজনীতিতে, সেই দিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করেন, তারপর এই সমস্যাটাকে সমাধান করতে হবে। তা না হলে আমার মনে হয় অসুবিধা হবে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর তীব্র বিরোধটি অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর, প্রকাশ্যে সে কথা জানিয়েছেন খোদ উপদেষ্টাদের কেউ কেউ। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফ সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে এক ফোনালাপে হাসানুল হক ইনুকে শেখ হাসিনা বলেছিলেন তারা রণক্ষেত্রের সাথী। সে সময় আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় হাসানুল হক ইনুকে। কিভাবে দমন পীড়ন চালানো যায়, ব্লক রেড দিয়ে কিভাবে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে তার পথও বাতলে দিয়েছিলেন আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ নেতা ইনু। রোববার ষড়যন্ত্র, উস্কানি, পরিকল্পনা এবং কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ার আরেক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আওয়ামী লীগের 4 নেতার বিচার শুরুর আদেশ দেন। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ছাত্রদেরকে সহিংস, ছাত্রদেরকে সন্ত্রাসী, জামাত, শিবির, বিএনপি এগুলো বলে তাদেরকে হত্যা করাটা যে যৌক্তিক বা বৈধ, এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি করেছেন। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে ইনু বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চিফ প্রসিকিউটর বলেন ইনুর দাবি আমলে নেয়ার সুযোগ নেই। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মন্থার প্রভাবে কয়েকদিনের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা, আধা পাকা ধান। পানির নিচে আলু, পেঁয়াজ, রসুন সহ রবি শস্য। দিশেহারা দিনাজপুর, নওগাঁ, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার কৃষক। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বিস্তীর্ণ দিগন্ত জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা ধান। কোথাও শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে এভাবেই মাটির সঙ্গে মিশে গেছে কৃষকের স্বপ্ন। জয়পুরহাটের 5 উপজেলায় 469 হেক্টর জমিতে রোপা আমন, আগাম আলু, শাকসবজি, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রবি শস্য নষ্ট হয়েছে। ভারী বর্ষণের কারণে আলু সব পানির নিচে তলায় যায়, সার, বীজ সবকিছু বাকি নিয়ে আসি। পানিটা শুকায় যাওয়ার পর যোগ অনুশীলন আসলে আবার তারা আলু লাগালেও এখনো তারা আগাম আলুর সুফলটা পেতে পারে। একই অবস্থা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির। অধিকাংশ জমির আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যেখানে ফলন হয়তো আপনার 20 মণ, বর্তমানে 7-8 মণ, 7-8 মণের মধ্যে খাওয়ার উপযুক্ত না, ফলন হবে না। কারণ এই যে কাঁচা ধান পাকেনি, যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। টানা বৃষ্টির প্রভাব থেকে রক্ষা পায়নি মানিকগঞ্জের রবি শস্য। পানির নিচে তলিয়ে গেছে মুড়ি কাটা, পেঁয়াজ সহ নানা শস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত হেক্টর জমির ধান। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের।
পেঁয়াজ হলে 16 আনা ক্ষতি হয়ে গেছে। ইরি ধান করা হয়েছে সেটাও ক্ষতি হয়েছে। যে সমস্ত কৃষকের ক্ষতি হবে, ক্ষতির আওতায় আসবে, তাদেরকে আমরা কৃষি প্রণোদনার মাধ্যমে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। নওগাঁর মান্দা, নিয়ামতপুর, পত্নীতলা, সাপাহার, মহাদেবপুর, বদলগাছি ও ধামইর হাট উপজেলার প্রায় 14,000 হেক্টর জমির ধান ও 2,000 হেক্টর জমির আলুর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিশ্ব ইজতেমা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও রমজানের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এবারও তাবলিগ জামাতের দুপক্ষের আলাদা ইজতেমা হবে। প্রতিবছর সাধারণত জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে মাওলানা সাদ কান্দলভি এবং মাওলানা জোবায়ের অনুসারীরা আলাদাভাবে আয়োজন করছেন বিশ্ব ইজতেমা। এরই মধ্যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে সকালে সচিবালয়ে দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা গণমাধ্যমকে জানান, আসন্ন ইজতেমা অনুষ্ঠিত হবে পবিত্র রমজান ও জাতীয় সংসদ নির্বাচনের পর। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ইজতেমা উপলক্ষে যে কোনো ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয় তাহলে রমজানে তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। এদিকে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার প্রস্তুতি নিচ্ছে বলে প্রশ্নের জবাবে জানান তিনি। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রক্রিয়া শুরুর আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অসন্তোষ জানিয়ে অনুদানহীন প্রতিষ্ঠান হলেও জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। কিছুদূর এগোলেই তা আটকে দেয় পুলিশ। রোববার বিকেল 5টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা সড়ক আটকে রাখেন আন্দোলনকারীরা। এর মধ্যেই আলোচনা করতে সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। অনুদানভুক্ত মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। এতে অসন্তোষ জানান আন্দোলনকারীরা। বলেন, অনুদানবিহীন মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশ্বস্ত করেছেন সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। আজকে আমাদের গেজেট ছাড়া আমরা এখান থেকে যাব না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এদিন শিক্ষকদের সঙ্গে সংহতি জানায় জামায়াত ও গণ অধিকার। মনে করবেন না বন্দুক দিয়ে গুলি চালাবেন, রাবার বুলেট চালাবেন, আর ওই গরম পানি ছিটাবেন, আর এই শিক্ষকরা লেজ গুটিয়ে পালাবে। পুলিশ যদি লাঠি তোলার চেষ্টা করে আমরা গণ অধিকার পরিষদ পল্টন মোড় অবরোধ করব। মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এভাবে রাজপথে মানবেতর জীবন যাপন করতে হবে, এটা আমরা এই সরকারের আমলে কামনা করি না। 21 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। দাবি মেনে না নেয়ায় সোমবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে পানি উন্নয়ন বোর্ড সহ 6টি সেক্টরে প্রভাব খাটিয়ে 17,000 কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি বশির আহমেদের বিরুদ্ধে। বেশিরভাগ প্রকল্পে অনিয়ম ও দেরির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই মধ্যে সংস্থাটির আবেদনে 48 কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক।
15 বছরে পানি উন্নয়ন বোর্ড সহ সরকারের অন্তত 6টি সেক্টরে প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের ম্যানেজ করে প্রায় 17,000 কোটি টাকার ঠিকাদারি কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ আছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর এমডি বশির আহমেদের বিরুদ্ধে, যার অনুসন্ধানে নেমেছে দুদক। পানি উন্নয়ন বোর্ডের 60% কাজে অনিয়মের অভিযোগের পাশাপাশি সময় মতো শেষ করতে পারেননি বড় প্রকল্প। এদিকে বশির আহমেদের বিরুদ্ধে 2022 সালের অবৈধ সম্পদের মামলায় এবার 46 কোটি টাকার স্থাবর ও 2 কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এদিন 6 কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি মোজাম্মেল হক ও সাবেক কোষাধ্যক্ষ সরোয়ার জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বেসরকারি ইউনিভার্সিটি সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চট্টগ্রামে তাদের দুজন ভিসি এবং কোষাধ্যক্ষ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, ডক্টর সরোয়ার জাহান এবং প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক। এদিকে বর্তমানে কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। নানা সমস্যায় গেল এক বছরে বন্ধ হয়ে গেছে 182টি গার্মেন্টস। সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন শুল্ক, এলডিসি উত্তরণ, অগ্নিকাণ্ড সহ কার্গো ভিলেজ সংকট। এতে ক্রয়াদেশ কমার পাশাপাশি কমছে কর্মসংস্থান। রোববার বাইং হাউসগুলোর সংগঠন বিজিবি-এর আলোচনায় রফতানিকারকদের অভিযোগ, সংকট উত্তরণে সরকারি সহায়তা পেতে বরাবরই ব্যর্থ হচ্ছেন তারা। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসার বাধা দূর করার প্রতিশ্রুতি দেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সবশেষ 2024 সালে 38.48 বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের প্রায় 7%। যদিও প্রতিনিয়ত নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে তৈরি পোশাক খাতকে। রোববার রাজধানীতে এক আলোচনা সভায় নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের ব্যাংকিং সেক্টরের প্রবলেম, আমাদের কাস্টমস, বন্ড, এই সমস্ত সবকিছু মিলিয়ে যে একটা আনসার্টিনিটি ক্রিয়েট হয়েছে, এই ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই ফোকাস করতে হবে। আমরা $45 মিলিয়ন শিপমেন্ট করতে গেলে 4 ঘন্টা বিদ্যুৎ থাকে না। $100 মিলিয়ন শিপমেন্ট করবো, 10 ঘন্টা বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না। আমাদের সলিডারিটি সেন্টারগুলো আছে, সেগুলো থ্রুতে ট্রেনিং করিয়ে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দেন উই শুড গো ফর দ্য লেবার ইউনিয়ন। সংকট কাটাতে মিলছে না সহায়তা, এমন অভিযোগ করে ব্যবসায়ীরা বলেন রপ্তানি বাড়াতে সরকারের কোনো রোডম্যাপও নেই। বিটিএমএ, বিজিএমএ, বাইং হাউস অ্যাসোসিয়েশন, আমরা 3 জন মিলে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে $75 বিলিয়ন। আমরা এক্সপোর্ট করি $40 বিলিয়ন। আমাদের স্বপ্ন আছে 50 পার করব, 100 পার করব, কিন্তু সরকারের কোনো উদ্যোগ আছে? ব্যাংকের কারণে আজকে অন টাইমে ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরিগুলো ঠিকমতো এলসি ওপেন করতে পারছে না। তার অ্যাকাউন্টে টাকা আছে, তার আছেন, কিন্তু তার ব্যাংকের পলিসি দিতে পারছে না। একটা অর্ডার যখন হারাচ্ছি, সেটা $1 মিলিয়ন হারাচ্ছি না, 5 লাখ, সেইটার রেপুটেশনটা কিন্তু এটা $1 বিলিয়ন চেয়েও বেশি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা, পুঁজিবাজারের উন্নয়ন ও মৌলিক বিষয় সংস্কার না করে এলডিসি উত্তরণ অযৌক্তিক। ব্যবসার বাধা দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। ক্যাপিটাল মার্কেট নাই, আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট কাজ করতেছে না, আপনার ব্যুরোক্রেসি, সবাই বসে আছে নির্বাচন কবে হবে, কারা ক্ষমতায় আসবে, তারপরে আপনার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি নাইবা বললাম, তো কিসের গ্র্যাজুয়েশন? একসাথে আপনাকে পোর্ট টার্ন অ্যারাউন্ড কমাতে হবে, ইন্টারেস্ট রেট কমাতে হবে, ডিরেগুলেশন করতে হবে। এভরিথিং হ্যাজ টু বি ডান ইন ওয়ান গো। And it is possible. দুর্নীতি সহ হয়রানি কমাতে ব্যবসায়িক কর্মকাণ্ড অনলাইনে আনার রূপরেখাও বিএনপি দেবে বলে জানান আমির খসরু। এটা কিন্তু ইজ অফ ডুইং বিজনেস শুধু হবে না, আপনাদের কস্ট কমে যাবে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর এক ব্যক্তির নামে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। কমিশন বলছে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হবে। তবে সিম কার্ড কমানোর উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে 1,20,00,000 গ্রাহকের 3,80,00,000 সিম কার্ড বন্ধ হবে। শুভ খানের রিপোর্ট।
তারবিহীন ওয়াইফাই সেবা, ভেহিকেল ট্র্যাকিং সহ নানা কাজে বাড়ছে সিম কার্ডের ব্যবহার। অপরদিকে আর্থিক জালিয়াতি, প্রতারণা সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মোবাইল ফোনের মাধ্যমে। এসব অপরাধ নিয়ন্ত্রণে 1 নভেম্বর থেকে এক ব্যক্তির নামে সিম সংখ্যা 15 থেকে নামানো হয়েছে 10টিতে। এতে বন্ধ হচ্ছে প্রায় 67 লাখ সিম। এই রেশ না কাটতেই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 6 কোটি 76 লাখ গ্রাহকের হাতে আছে 18 কোটি 79 লাখ মোবাইল সিম। এর মধ্যে প্রায় 80% গ্রাহকের নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড। 6 থেকে 10টি সিম কার্ড আছে 1 কোটি 20 লাখ গ্রাহকের। সরকারি ঘোষণা বাস্তবায়ন হলে বন্ধ হবে 3 কোটি 80 লাখ সিম কার্ড। যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের কিন্তু সিম বেশি লাগে। 3টা থেকে 4টা সিম হইলে হয়, 2টা হইলে হয়। আমি কিভাবে ইউজ করতেছি এটা অবশ্যই আমাদের নৈতিকতার উপর ডিপেন্ড করবে। প্রতিটি সিম কার্ডে বড় অঙ্কের ভর্তুকি দেয় মোবাইল অপারেটররা। তাদের দাবি সিম সংখ্যা কমালে বছরে 2000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার। গলদটা হচ্ছে আসলে ন্যাশনাল আইডি ডেটাবেস চুরি হয়ে গেছে। আপনি সিম একটা করলেও যা অবস্থা হবে, 20টা করলেও তাই হবে। ব্যাপারটা ইভালুয়েটেড হোক, ইমিডিয়েটলি হয়তো আবার ইমিডিয়েটলি সাথে নেমে আসা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সব স্টেক হোল্ডার আছে কিভাবে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসকে আমরা চেক করতে পারি, নট বাই রিডিউসিং সিমস। বিটিআরসি বলছে আইওটি সেবার জন্য আলাদা সিরিজের সিম কার্ড দেওয়া হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সিম সংখ্যা 10 থেকে আরো কমাতে সরকারের চূড়ান্ত মতামত চেয়ে চিঠি দেওয়া হবে। একটা মানুষের ইভেন 10টা সিম থাকার কোনো যৌক্তিকতা নাই। আসলে সরকারের অনুমোদন চাবো, সরকারের মতামত চাবো এই ব্যাপারে, যে আমরা আরো এক ধাপ নামিয়ে নিয়ে আসবো। বর্তমানে এক ব্যক্তির নামে ভারতে 9টি, পাকিস্তানে 5টি ও মালদ্বীপে 10টি সিম নেওয়া যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার মুখে অবশেষে তড়িঘড়ি করে বে টার্মিনালের দৃশ্যমান স্থাপনা নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চলতি বছরেই 102 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ শুরু হবে। বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় হওয়ার পরেও কাজ শুরুতে ধীরগতি হওয়ায় সমালোচনার মুখে পড়ে বন্দর। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে অত্যাধুনিক বন্দর হিসেবে পরিচিত বে টার্মিনাল নির্মাণে 650 মিলিয়ন মার্কিন ডলার কয়েক মাস আগে ছাড় করিয়েছে বিশ্বব্যাংক। মূলত ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন যন্ত্রপাতি স্থাপনের জন্য বিশ্বব্যাংক সহজ শর্তে এই ঋণ অনুমোদন দেয়। তারপরও নানামুখী জটিলতায় কাজ শুরু করতে পারছিল না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অথচ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে এই বে টার্মিনালের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। বলবো না যে বে টার্মিনাল আমাদের দরকার, আমি এটাও বলবো যে বে টার্মিনাল আমাদের নেক্সট ইয়ারে দরকার। উই নিডেড বে টার্মিনাল ইয়েস্টারডে, ইট ইজ সো ইম্পর্টেন্ট। 17,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি 6,500 কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। নানামুখী জটিলতায় এই বে টার্মিনাল নির্মাণের কাজ পিছিয়েছে অন্তত 6 বছর। 2026 সালে যেখানে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা, সেখানে গড়ে ওঠেনি কোনো অবকাঠামোগত স্থাপনা। শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা, শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের অর্থায়নে শুরু হচ্ছে ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন ইকুইপমেন্ট স্থাপনের কাজ। বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরে শুরু হবে ব্রেক ওয়াটার নির্মাণের কাজ। প্রাথমিক খরচ ধরা হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলার। এর বাইরে বাড়তি 2 মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে নেভিগেশন যন্ত্রপাতি কিনতে। তবে চ্যানেল ড্রেজিং সহ প্রাথমিক কাজগুলোতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দ্রুত সময়ে প্রকল্প শেষ করতে সম্ভাব্য সব বিডার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি আগামী 2-1 মাসের মধ্যেই বে টার্মিনালের ফিজিক্যাল কার্যক্রম শুরু হয়ে যাবে, আমাদের বিডাররা নিয়োজিত হয়ে যাবে। এই পর্যায়ে যারা প্রসপেক্টিভ বিডার আছে তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় করছি। 2017 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পে ভূমি অধিগ্রহণ জটিলতা যেমন ছিল, তেমনি অর্থায়ন সংস্থা কে হবে
তা নির্ধারণও সময়ক্ষেপণ হয়েছে সবচেয়ে বেশি। 2 বছর আগে অনুমোদন হওয়া প্রাথমিক ডিজাইনের উপর ভিত্তি করে ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন। তবে জটিলতা এড়াতে ড্রেজিং, চ্যানেল তৈরি, ব্রেক ওয়াটার নির্মাণ, টার্মিনাল প্রস্তুত এবং ইন্টারকানেক্টিং একযোগে শুরু করার তাগিদ বন্দরের সাবেক কর্মকর্তার। যেটিও হয়েছে, টার্মিনালও হয়েছে, কিন্তু টার্মিনালের সাথে যে রেলওয়ে এবং রোড কানেক্টিভিটি NH1 এবং রেলওয়ের এটা হয়নি, তাহলে উপকার হলো না। অতএব এই তিনটাকে একসাথে নিতে হবে। 6.5 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 1225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়া 1250 মিটার দৈর্ঘ্যের হবে বন্দরের মাল্টিপারপাস টার্মিনাল। আর 2030 সালে সম্ভাব্য অপারেশনে যাওয়া এই বে টার্মিনালে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আদালতে বাড়ছে মামলা জট। জেলার 29টি আদালতে বিচারক মাত্র 26 জন। পাশাপাশি রয়েছে সাক্ষী হাজিরায় গাফিলতি। আদালতে ঘুরতে ঘুরতে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। মামলা জট কমাতে বিচারক নিয়োগের দাবি আইনজীবীদের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের বাসিন্দা শঙ্করচন্দ্র ধুপি আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তার পার হয়ে গেছে 1 যুগের বেশি। তারপরও তিনি পাননি বিচার। 54 বছর পর্যন্ত এই মামলার পিছনে আমি ঘুরতে আসি, আমি ন্যায় বিচার পাইতে আসি না। কারণ আমার ঠিকানা 70 মাইল দূরে দিয়া এরা বিবেদীরে আমার বিরুদ্ধে মামলা আনায়ন করছে। পটুয়াখালীতে বাড়ছে মামলার জট। সংশ্লিষ্টরা বলছেন জেলার 29টি আদালতে বিচারক রয়েছে 26জন। পাশাপাশি রয়েছে সাক্ষী হাজিরায় গাফলতি। এ কারণে ব্যাহত হচ্ছে বেশিরভাগ মামলার বিচার কাজ। আর আদালতে ঘুরতে ঘুরতে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। মামলার রায় পাই না, আমি আমার জীবনটাই তো শেষ হয়ে গেলে স্যার, আমি তখন বাঁচার কোনো কায়দা নাই। আপিল হয়েছে, আপিলের পরে আজ 7 বছর। আমার বাবা অসুস্থ, বাবা শেষ হয়েছে, এখন আমি ওই 5 বছর ঘুরতে আছি। এখনো যে মামলা কোনানে আছে, আমি এত কষ্ট করছি, এত হরান হয়েছি। একটা কোর্ট থাকায় এখানে ব্যাপক আকারে সমস্যা হচ্ছে। আমার মনে হয় একাধিক কোর্ট হলে মামলাগুলো বিভক্তি হয়ে গেলে এটার একটা মূল কারণ। মামলা জট কমাতে বিচারক নিয়োগের দাবি আদালত সংশ্লিষ্টদের। রেগুলার কোর্ট করার পর এই মামলাগুলো উনি নিষ্পত্তি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের বিজ্ঞ বিচারক মহোদয় যারা আছেন। কিন্তু যদি স্পেশালি এই সকল আদালত থাকতো তাহলে মামলা আরো বেশি নিষ্পত্তি হতো এবং আমাদের মামলার জট আমরা আরো কমাইতে পারতাম। দেওয়ানি ও ফৌজদারি মিটিয়ে পটুয়াখালীর আদালতে প্রায় 60,000 মামলা চলমান। সময় সংবাদ, পটুয়াখালী। আতঙ্কে রূপ নিয়েছে বরিশালের ঝুঁকিপূর্ণ ভবনগুলো। কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত সংস্কার সব মিলিয়ে এগুলো এখন জনজীবনের জন্য হুমকি। বিশেষজ্ঞরা বলছেন মাঝারি মাত্রার ভূমিকম্পে এসব ভবন ধসে পড়তে পারে। আইনি জটিলতার কথা জানিয়ে বিগত দিনে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ সম্ভব হয়নি জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। টিন শেডের ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে থাকছেন সরকারি বিএম কলেজের 50 শিক্ষার্থী। এর পাশেই দাঁড়িয়ে রয়েছে শতবর্ষী একটি পরিত্যক্ত ভবন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজ সারতে যাতায়াত করতে হচ্ছে ভবনটির নিচ দিয়েই। শুধু শিক্ষার্থীই নয়, আতঙ্ক নিয়ে চলাচল করছেন পথচারীরাও। আমাদের সবারই যাতায়াত করতে হবে ভবনের নিচ দিয়ে। ভবন যদি ভেঙে পড়ে তখন আমাদের সবার মৃত্যু ঝুঁকি আছে। কারো মাথার উপর পড়ে, কারো গায়ে লাগে, কেউ দৌড় দিয়ে যায়, রিস্কের মধ্যে আছি আমরা। একাধিকবার প্রশাসনকে বলার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মনে হয় যে কোনো সময় ভেঙে চুরে পড়তে পারে এখান থেকে, যার জন্য এই পাশ থেকেই হাঁটি না, ওই পাশ থেকেই হাঁটি। তবে ছাত্রাবাসটি অর্পিত সম্পত্তি হওয়ায় চাইলেই ব্যবস্থা নেওয়া সম্ভব নয় জানিয়েছেন বিএম কলেজ কর্তৃপক্ষ। আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে যাতে এইটা যে পরিত্যক্ত বিল্ডিংটা এটার অপসারণ করা এবং নতুন ভবন তৈরি করা। বরিশাল মহানগরীতে এমন অনেক ভবন চিহ্নিত করে 1 যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি কর্পোরেশন। সেগুলোর বেশিরভাগই এখনো বসবাস করছেন মানুষ। আমাদের টাকার তো সমস্যা, সেই জন্যই থাকি জায়গাটায়। আমাদের যাওয়ার জায়গা নাই বিধে আমরা এর ভিতরে আছি, আমার জন্মই এইখানে। গত 12 বছরে বরিশাল সিটি কর্পোরেশন কেবলমাত্র ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। উচ্ছেদে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। যদিও নগর ভবন বলছে আইনি জটিলতায় ভবনগুলো উচ্ছেদে সময় লেগেছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্তৃপক্ষের। 2013 সালে বাসিন্দাদের জননিরাপত্তায় এসব ভবন জরিপের মাধ্যমে 35টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
সময় সংবাদ, বরিশাল। বরগুনায় বিষখালী নদীর ভাঙনের কবলে কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি বিলীন হলে একদিকে বন্ধ হয়ে যাবে কোমলমতিদের লেখাপড়া, অন্যদিকে সাইক্লোন শেল্টার থাকবে না ওই এলাকায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রোধে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভাঙন চলছে নদীর তীরে, পাশেই বিদ্যালয়। নদী ও বিদ্যালয়ের দূরত্ব 100 ফুটেরও কম হওয়ায় সৃষ্টি হয়েছে ভাঙন আতঙ্ক। বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর ভাঙনের কবলে কালিকাবাড়ি গ্রাম। এখানকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে ভাঙনের হুমকিতে পড়েছে বিদ্যালয়টির অস্তিত্ব। এতে আতঙ্কিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা বলছেন, শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে আগামী বছরের মধ্যে নদীগর্ভে বিলীন হবে ভবনটি। এতে একদিকে বন্ধ হয়ে যাবে কোমলমতিদের পড়াশোনা, অন্যদিকে সাইক্লোন শেল্টার থাকবে না এ এলাকায়। নদী ভেঙে আমাদের স্কুলের সামনে চলে আসে, তাই আমাদের স্কুলে আসতে ভয় লাগে। আমাদের এই গ্রামে একটা স্কুল ভেঙে গেলে আমাদের পড়াশোনা আর হবে না। সব সময় ভয়ের মুখে কাটাতে হয়, কখন জানি কি হয়ে যায়, কি ঘটে যায়। দ্রুত স্থায়ী পদক্ষেপ না হয় তাহলে আমার মনে হয় যে হয়তো 2-3 বছরের মধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে আমাদের বিদ্যালয়টি। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে, ভবনটি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন রোধে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। এই বিষয়টা আমার উদ্বোধন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাইছি, হয়তো সেখান থেকে অ্যালোকেশন আসলে রিপ্লেসমেন্ট হোক, রোধ হোক, যে কাজ হোক সে কাজ সহযোগিতা করবে। ওখানে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের জন্য 200 মিটার জায়গা কাজ বাস্তবায়নের প্রশাসনিক অনুমোদন পেয়েছি। বর্তমানে নকশা চলমান আছে, নকশা পেলেই আমরা দ্রুত টেন্ডার করে কাজটা বাস্তবায়ন করব। 2010 সালে কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নির্মাণ করে এলজিইডি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বরিশালে বাড়ছে জলাতঙ্কে আক্রান্তের সংখ্যা। পোষা প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে সম্প্রতি এক যুবকের মৃত্যুতে উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরে প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন প্রায় 11,000 মানুষ। তবে সচেতনতা বাড়াতে প্রচারণা চলছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। সুজয় দাসের ছবিতে মেহেদি হাসান বাপ্পির রিপোর্ট। জলাতঙ্কের ভ্যাকসিন নিতে রোগীদের ভিড়, অনেককে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দক্ষিণাঞ্চলে হঠাৎ জলাতঙ্কের প্রকোপ। বরিশাল জেনারেল হাসপাতালে প্রতিদিন এ রোগের ভ্যাকসিন নিচ্ছেন 300 থেকে 400 জন, যাদের বেশিরভাগই আক্রান্ত হয়েছেন নিজেদের পোষা বিড়ালের দ্বারা। খেলতেছিল আমাদের বাসায় একটা পালা বিড়াল, তখন আঁচড় দিচ্ছে ময়লা, ওই বাগানে ফালা নিয়ে ধরছি, তখন আর কি কুত্তে পিছন দিয়া ওই হাত দিয়ে থাবা দিচ্ছে। কামড় দেওয়ার পর ওটার সাথে সাথে রক্ত বের হয়েছিল, পরে আমি ওটা চিপ দিয়ে রক্তটা বের করে দিই। ওনাদের এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, আর এইভাবে হলে তো আসলে ভ্যাকসিন নেওয়া যায় না। এই ওষুধটা আসলে সারা বরিশালে মাত্র একটা। শখের বশে অনেকেই বাসায় কুকুর ও বিড়াল পুষে থাকেন। চিকিৎসকদের মতে স্তন্যপায়ী এসব প্রাণীর কামড়ের দ্বারা মুখে লালা প্রবেশ করায় বাড়ছে রোগটিতে আক্রান্তের সংখ্যা। জলাতঙ্ক হলে যদি লক্ষণ প্রকাশ পায় তখন আর আসলে সেখান থেকে কামব্যাক করার কোনো সুযোগ নাই, যেহেতু এটা একটা প্রাণঘাতী রোগ। সুতরাং সবাইকে আসলে উচিত যে পোষা প্রাণীর ভ্যাকসিনটা করে নেওয়া নিজেদের নিরাপত্তার স্বার্থে। স্বাস্থ্য বিভাগ বলছে, সচেতনতা বাড়াতে জেলা জুড়ে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। যতটুকু ব্যবস্থা নেওয়ার কথা সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর কিউরেটিভের ব্যাপারে আমি বলবো, যারা কামড়াচ্ছে এগুলো 100% আমরা ট্রিটমেন্ট আমার সদর হাসপাতাল থেকে আমি এনশিওর করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে অক্টোবরের মাঝামাঝিতে পোষা বিড়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ঝালকাঠির এক যুবক প্রাণ হারান। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। ময়মনসিংহে কমছে না ডেঙ্গুর প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 24 শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে 80 থেকে 100 জন রোগী। ওয়ার্ডের শয্যা আর মেঝে ছাপিয়ে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দাতেও। বৃষ্টি অব্যাহত থাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার শঙ্কা। নানা পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের ওয়ার্ডে খালি নেই শয্যা, মেঝেও ভর্তি রোগীতে। তাই জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। এমন চিত্র এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। হাসপাতালটিতে ক্রমেই বাড়ছে রোগীর চাপ। 24 শয্যার ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ রোগী, যাদের 80 ভাগই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। হঠাৎ করে শরীরের ব্যথা বাইরে যায়, ঘুম থেকে ওঠার পর দিয়ে প্রচুর শরীর ব্যথা করতেছে, এটাই উপসর্গ ছিল, আর জ্বর ছিল না।
কিন্তু শরীর ব্যথা ছিল। দেখতেছি যে জ্বরের কন্ডিশনটা কাঁপুনি দিয়ে আসতেছে, তো তখন আমি হসপিটালে আসে টেস্ট করি, দেখি যে আমার ডেঙ্গু পজিটিভ আসছে। জ্বর যদিও কমছে, তবে বমি আর পাতলা পায়খানার বিষয়টা এখনো শেষ হয় নাই। খাওয়ার কোনো রুচি নেই, প্রচণ্ড মাথা ব্যথা, উঠতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকায় চলতি মাসেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। এখন কিন্তু মশা দিনের বেলাও কামড়ায়, বিশেষ করে সকাল সময়ে এবং সন্ধ্যার দিকে, বিকালে এই সময়েও কিন্তু মশা কামড়ায়। আমরা যদি তার ওই ব্রিডিং প্লেস যেটা যদি আমরা করতে পারি, রিমুভ করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 699 জন ডেঙ্গু রোগী। আর প্রকোপ বাড়ায় শুধু অক্টোবর মাসেই চিকিৎসা নিয়েছেন আরও 820 জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে 6 জনের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সবজি খেতে মাচা ভাঙচুর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, রোববার সকালে জকিগঞ্জের রসুলপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে সবজি খেতে মাচা ও খুঁটি ভেঙে ফেলেন বিএসএফের সদস্যরা। এই সময় এলাকাবাসীর প্রতিবাদ এবং বিজিবির হস্তক্ষেপে পিছু হটেন তারা। অনুপ্রবেশের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ এবং কঠোরভাবে সতর্ক করেছে বিজিবি। এদিকে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে 19 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠির জনবিচ্ছিন্ন এলাকায় নির্মাণ করা হয় মাছ বিক্রির জন্য 4টি শেড। দুর্গম এলাকা হওয়ায় সেখানে যাননি স্থানীয় কোনো ব্যবসায়ী। চুরি হয়ে গেছে শেডের অনেক মালামাল। এলাকাবাসী বলছেন, দুর্নীতির জন্যই নেওয়া হয়েছিল এমন প্রকল্প। বিষয়টি নিয়ে ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে নির্মাণ করা হয়েছে শেড। কথা ছিল এখান থেকে বেচাকেনা হবে মাছ, তবে সেখানে যাতায়াতের নেই কোনো ভালো সড়ক। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠির জনবিচ্ছিন্ন এলাকায় 2023 সালে নির্মাণ করা হয় মাছ বিক্রির জন্য 4টি শেড। এলাকাবাসীর অভিযোগ, তৎকালীন সংসদ সদস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমের অনুসারীরা অর্থ লোপাটের জন্য প্রভাব খাটিয়ে জনবিচ্ছিন্ন এলাকায় শেডগুলো নির্মাণ করেছে। দুর্গম জায়গা বলে গত 2 বছরে সেখানে যাননি স্থানীয় কোনো ব্যবসায়ী। নির্জন এলাকা হয়, এরই মধ্যে চুরি হয়ে গেছে শেডের অনেক মালামাল। এখানে তো বাজার মেলার কোনো প্রশ্নই আসে না, যুক্তিকতাই নাই। এখানে কোনো লোকজন নাই, লোকজন আসে না, থাকে না, থাকে কুকুর বসবাস করে। একটু বন্যা হলে বা একটু সিগন্যাল দিলে সাগরে এখানে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়, সব জায়গায় সব আটকেই যায়। তো এখানে কিন্তু কাঁচা বাজার হওয়ার মতো যথেষ্ট জায়গা না। এটা 2 বছর ধরে বন্ধ, চালু হয় না এখনো। ওইটা একটা প্যাকেজ প্রজেক্ট ছিল, ওটাতে দেখাই মূলত অনেক টাকা উত্তোলন করছে, এর কিছু জায়গা ব্যয় করছে, বাকি টাকাটা আমার মনে হয় যে তারা এটা লোপাট করার একটা প্রক্রিয়া। তবে শেডগুলো নির্মাণ সম্পর্কিত কোনো তথ্য পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের কাছে নেই। নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি নিয়ে ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মৎস্য বিভাগ নির্মাণ করার পরে কবে কার কাছে কিভাবে হস্তান্তর করেছে সে ধরনের কোনো তথ্য আমাদের পরিষদে সংরক্ষিত নেই। বর্তমানে কোনো উপজেলা মৎস্য কর্মকর্তাও নেই। নতুন একজন মৎস্য কর্মকর্তা আশা করি খুব দ্রুত যোগদান করবে। তিনি যোগদান করার পরে তার সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের জন্য আমরা চেষ্টা করব। শ্রীরামকাঠির 4টি মৎস্য বিক্রি শেড নির্মাণ ব্যয় সম্পর্কে জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ। তবে 2019 সালে শুরু হওয়া 61টি জেলার প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শেড নির্মাণে মোট ব্যয় হয় 5,390 কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর। ঝালকাঠিতে জমজমাট সুপারি বাণিজ্য। জেলার সবচেয়ে বড় সাতুরিয়ায় প্রতি হাটে অন্তত 50 লাখ টাকার সুপারি বেচাকেনা হয়। ধানের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি আয় হয় খুশি বাগানিরা। সুপারি বাগান বাড়াতে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পলাশায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। আড়তে কাঁচা পাকা সুপারি, বেচা কেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা।
ভরা মৌসুমে সুপারির বাণিজ্য জমজমাট ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া হাটে। বাগানীরা বলছেন একবার গাছ লাগালে 30 থেকে 35 বছর ফলন দেয় এই গাছ। এজন্য বাড়তি আয়ে জেলায় সুপারির বাগান দিন দিন বাড়ছে। ধানের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি আয় হয়। জেলার সবচেয়ে বড় সুপারি বাজার সাটুরিয়ায় সপ্তাহে শুক্র ও মঙ্গলবার হাট হয়, আর প্রতি হাটে অন্তত 50 লাখ টাকা সুপারি বেচা কেনা হয়। এতে খুশি ক্রেতা বিক্রেতারা। এটা বিরাট হাট, সুপারি হাটের জন্য বিখ্যাত। এখানে প্রতি হাটে আমি অন্তত 1 লক্ষ টাকা সুপারি কিনি। সুপারির সিজনে একটু বেশি হয়, সেটা হচ্ছে 20 থেকে 30 লক্ষ টাকা বেচা কিনা হয়। কৃষি বিভাগ বলছে সুপারির বাণিজ্য স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বাগান বাড়াতে বাগানীদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। পরিকল্পিত চাষাবাদ এবং এই অর্থনীতিতে এটি যেন আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেভাবে চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছি। আশা করি ভবিষ্যতে সুপারি চাষে ভালো ফলাফল পাবে। কৃষি বিভাগের তথ্য মতে ঝালকাঠিতে 480 হেক্টর জমিতে সুপারির বাগান রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারে উঠছে শীতের সবজি। গেল সপ্তাহের তুলনায় প্রকারভেদে কমেছে সবজির দাম। বিস্তারিত জানাতে সমবায় মার্কেটে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছে তার কাছে। বকুল, উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে আপনারা জানেন যে এটি হচ্ছে সবচেয়ে বড় সবজির যে পাইকারি বাজার, সেই সবজির পাইকারি বাজারে আমরা রয়েছি। আমরা যদি বলি যে ভোর সকাল থেকে দূর দূরান্ত থেকে এখানে কিন্তু যারা কৃষকরা রয়েছে তারা এই জায়গায় বিভিন্ন রকম সবজি নিয়ে আসে। তবে শীতকালীন যেই সবজিগুলো আছে এখন, সেই শীতকালীন সবজিগুলো সবচেয়ে বেশি কিন্তু এখন উঠছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, করলা, অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু নিয়ে এখানে আসছে এবং পাইকারি দরে বিক্রি করছে আড়তদারদের কাছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই সবজি বাজার, এই সবজির বাজার যেই দামের তারতম্য, অর্থাৎ 3 দিন আগে যেই দাম ছিল সেই দামের চেয়ে কিছুটা কমেছে প্রকারভেদে। আবার কোনো সবজি ঠিক এই 3 দিন আগে যা ছিল এখনও তাই আছে। আমরা যদি একটু আপনাকে দাম দিয়ে বলি যে ঠাকুরগাঁয়ের যে সবজির পাইকারি বাজারে কোনটি কত দামে বিক্রি হচ্ছে, তা হচ্ছে ফুলকপি 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা, বেগুন কালো যেটা লম্বা বেগুন যেটাকে বলা হয় সেটি হচ্ছে 13 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ধনিয়া পাতা কেজি দরে বিক্রি হচ্ছে 70 টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা করে, পানি কুমড়া বিক্রি হচ্ছে 22 থেকে 23 টাকা পিচ, কাঁঠালি যেই বেগুন সেই বেগুন কিন্তু 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর বাজার একদম নিম্নমুখী, যেটি হচ্ছে 8 থেকে 10 টাকা, 10 টাকা, কখনো 12 টাকা। এটি হচ্ছে কাটালি আলু, কাটিনাল আলু। দেশি যেই আলু সেই আলু হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, শশা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। দেশি যেই শশাটি রয়েছে সেটি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 15 থেকে 60 টাকা কেজি দরে, 60 টাকা কেজি দরে। সবচেয়ে কম দামে যেই সবজিটি বিক্রি হচ্ছে সেটি হচ্ছে কায়থা, 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ঠাকুরগাঁয়ের এই যে পাইকারি সবজি বাজার, এই সবজি বাজারে ভোর সকাল থেকে কৃষকরা তাদের যে উৎপাদিত সবজি সেই সবজিগুলো নিয়ে এই পাইকারি বাজারে আসে। তারপরেই কিন্তু বেচা কেনার যে শুরু হয় হাকডাকের মাধ্যমে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইখানে সবজির দাম অনেকটাই কম হলেও যেই খুচরা বাজার রয়েছে সেই খুচরা বাজারে গিয়ে অনেকাংশেই বেড়ে যায়। এটি কিন্তু ভোক্তাদের যে অভিযোগ, সেই অভিযোগ আমরাও কিন্তু তেমনটি লক্ষ্য করছি। তবে
তবে আমরা এটিও বলতে চাই যে ঠাকুরগাঁয়ের যেই সবজি বাজার, এই সবজি বাজারে যেই দামে বিক্রি হচ্ছে সবজি, তবে এই সবজি যখন ঢাকায় যাচ্ছে তখন কিন্তু 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে পথে যে রাস্তায় যে ট্রাকের চাঁদা নেওয়া বা অন্যান্য যে খরচ রয়েছে সেই খরচ মিলিয়ে ঢাকায় গিয়ে 2 থেকে 3 গুণ দামে বিক্রি হচ্ছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের সবজি বাজার নিয়ে সবশেষ। ঠাকুরগাঁও থেকে সবজি বাজারের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরবরাহ কম হয় হবিগঞ্জের পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। কৃষকরা বলছেন টানা বৃষ্টির পর প্রচণ্ড খরায় সবজি ক্ষেত নষ্ট হয়, সরবরাহ কমেছে। এতে 3 সপ্তাহে সব ধরনের সবজি কেজিতে 20 থেকে 25 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে দাম স্বাভাবিক হবে বলে আশা বিক্রেতাদের। রাশেদ রহমান খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। কোর্ট স্টেশনের চাষি বাজার হবিগঞ্জের সবচেয়ে বড় সবজির হাট এটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরাসরি ক্ষেত থেকে সবজি নিয়ে এই বাজারে আসেন কৃষক। স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের পাইকাররাও। প্রতিদিন ভোর 5টা থেকে 9টা পর্যন্ত চলে বাজারের বেচাকেনা। তবে সরবরাহ কমায় 3 সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। ফুলকপির দাম ঠেকেছে 120 টাকায়। এছাড়া টমেটো 70, শিম 60, করলা 60 ও শসা 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন সবজির দাম অনেক বেশি, আর আশা করি শীতকালীন হলে সবজির দাম কমবো। সবজি মোটামুটি আছে, যা আছে মোটামুটি ভালো আছে, আরো একটু কমলে আরো ভালো হয়। কবি 100 টাকা কেজি, সিমের দামটা কম, শসা কিরা দামটা কম আছে, 30 টাকা হয় 30 টাকা বিক্রি হয়। মরিচের দাম অনেক কমে গেছে, 80 টাকা 90 টাকা কেজি বিক্রি। সবজির দাম বাড়ার পেছনে বড়ি আবহাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সপ্তাহ দিনের মধ্যে একবারে শীতকালীন শাকসবজি পুরো আমদানি হইব, তখন কৃষকের বিক্রি করতে সমস্যা হইব, অনেক দাম কমে যাব। চাষি বাজারে প্রতিদিন প্রায় 20 লাখ টাকার সবজির বেচাকেনা হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। হিলিতে দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে দিনাজপুরের কৃষকরা বাজারে পেঁয়াজ আনতে পারছেন না। সরবরাহ কম থাকায় প্রতি কেজি পেঁয়াজের দাম 20 থেকে 30 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন দাবি বিক্রেতাদের। তবে আবহাওয়া ভালো হলে সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমবে বলে আশা তাদের। সিরাজগঞ্জে দুধের দাম বৃদ্ধি সহ 6 দফা দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন খামারিরা। রোববার সকালে শাহজাদপুরের সমবাইয়া খামার থেকে দুধ সংগ্রহ করলেও মিল্ক ভিটা কর্তৃপক্ষের কাছে তা সরবরাহ করেনি। জানায় ক্রমাগতভাবে গোখাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও দুধের দাম বাড়ায়নি তারা। এতে লোকসানে পড়েছেন খামারিরা। এর আগে দাম বাড়ানোর দাবি করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি, ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামেন তারা। এদিকে দুধের দাম কেজি প্রতি 60 টাকা করার দাবি জানানো হয়। আমাদের দাবি দেওয়ার জন্য এর মধ্যে কেউ আমাদেরকে ডাকে নাই বা ভ্রুক্ষেপও করছে না সমবায়দের জন্য। বাধ্য হয়ে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অপ্রিয় সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি যে আমরা মিল্ক কিনে না আর দুধ সরবরাহ করব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানা না হয়, এবং এই দাবি সমবায়দের ন্যায্য দাবি। গোখাদ্যের সাথে দুধের দামের মিল পড়তেছে না, তাই আমরা বলছি যে দুধের দাম আমাদেরকে 45 থেকে 50-এর মধ্যে থাকে। আমরা 40-তে আমরা 60 টাকা দাম চাইছি, যে আমাদের যদি 60 টাকা করে দুধের দাম দেওয়া হয় তাহলে আমরা মিল ভিটায় দুধ সরবরাহ করবে। কিশোরগঞ্জে উন্মুক্ত জলমহলে মাছ ধরার অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে নৌকা মিছিল করেছেন মৎস্যজীবীরা। তাদের অভিযোগ, আদালতের নির্দেশনায় ইজারা বাতিল হলেও জলমহলে মাছ ধরতে দিচ্ছে না প্রভাবশালী একটি পক্ষ। আদালতের রায় বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নূর মোহাম্মদের তথ্য ও ছবিতে রিপোর্ট। উন্মুক্ত জলমহলে মাছ ধরার অধিকার নিশ্চিতের দাবিতে জেলেদের নৌকা মিছিল।
কিশোরগঞ্জের অষ্টগ্রামের চর দেওঘর জলমহল, যুগ যুগ ধরে এখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন কয়েক উপজেলার মৎস্যজীবীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর জলমহলটি একটি মৎস্যজীবী সমিতির নামে ইজারা দেয় সরকার। জেলেদের একটি পক্ষ হাইকোর্টে রিট করলে স্থগিত হয় ইজারার আদেশ। পরে জলমহলটি আবারও উন্মুক্ত করতে জেলা প্রশাসনকে দেয়া হয় চিঠি। রোববার নৌকা মিছিল থেকে মৎস্যজীবীরা অভিযোগ করেন উন্মুক্ত জলমহলে মাছ ধরতে এখনো বাধা দিচ্ছে প্রভাবশালী পক্ষ। জাল আমার খাইটা এরা মাছ নিছে গা জোর জুলুম কইরা বর্ষর হুমকি দেয়াইছে। অসুস্থ ভাই ছোট আছে তারা এই গাঙ্গারে দল করে খাবার জন্য চায়, গরিব ধরে তারা মাছ মারার জন্য দেয় না। আমরা জেলেরা রক্ত যাবো এক গোটা, তো আমরা গণদি চারবো না। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। উভয় পক্ষকে হাইকোর্টের যে নির্দেশনা আছে সেটি প্রতিপালন করার জন্য, আর মামলার যে বিষয়টি আছে সেটা আমরা সরকার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। একই সাথে জনস্বার্থ, আইন, বিধিবিধান এবং সে আলোকে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে এটা আমি সবাইকে আহ্বান জানাবো। চর দেওঘর জলমহলের আয়তন 676.8 একর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। চাঁদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত চলা অভিযানে হবিগঞ্জ বাজারের হোটেল, সুপার শপ, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানকে জরিমানা করা হয়। এ সময় ভেজাল ও নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে 7 ব্যবসা প্রতিষ্ঠানকে 55,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাল ইমরান। এছাড়া ভবিষ্যতের জন্য এসব ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়েছে। খেলাধুলায় গড়ে উঠুক সম্প্রীতি, এই স্লোগানে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ। সম্প্রীতির মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সম্প্রীতি, এই স্লোগানে আসলে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে যাচ্ছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা, যেখানে আসলে অংশগ্রহণ করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যে রাঙ্গামাটির পৌরসভা প্রাঙ্গণে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই আসলে এই প্রতিযোগিতাটা শুরু হবে। প্রায় 3 কিলোমিটার প্রতিযোগীরা তারা 3 কিলোমিটার সড়ক পাড়ি দেবেন। এখানে আসলে বিভিন্ন বিদ্যালয়, আমরা এখানে পুলিশের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হলো যে রাঙ্গামাটি শহরের 13টি বিদ্যালয় থেকে প্রায় 200-র মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা। কিছুক্ষণের মধ্যেই আসলে আরো কিছু প্রতিযোগী সড়ক আছে, তারা এসে যুক্ত হবেন বলে আমাদেরকে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। মোট কথা রাঙ্গামাটিতে যে বিভিন্ন সম্প্রদায়ের যে বসবাস, তাদের এখানকার যে সৌহার্দ্য সম্প্রীতি যাতে আরো সুদৃঢ় হয় সেজন্য রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং শুধু ম্যারাথন প্রতিযোগিতা নয়, এই স্লোগানে গতকাল রাঙ্গামাটি বাড়ি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং এই মিনি ম্যারাথনের পরপরই আসলে রাঙ্গামাটির একটি ভলিবল প্রতিযোগিতা হবার কথা রয়েছে মারি স্টেডিয়ামে। মোট কথা রাঙ্গামাটিতে সৌহার্দ্য এবং সম্প্রীতি, সকল সম্প্রদায় যাতে শান্তিপূর্ণ এবং সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারে, সেই জন্যই আসলে রাঙ্গামাটির জেলা পুলিশের এই উদ্যোগ। এবং এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে আসলে এই প্রতিযোগিতা শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ করে ফেলেছে। রাঙ্গামাটিতে যে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হেফাজত সবুজ। ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। এই সময় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়া দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত সুদীপ কুমারকে হরিণাকুণ্ডুতে বদলি করার প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ কোনো কর্মকর্তাকে ঝিনাইদহে যোগদান করতে দেওয়া হবে না। এছাড়াও সরকারি দফতরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি বন্ধেরও দাবি জানানো হয়।
উপস্থিতি আমরা সবাই অবগত আছি সুস্থতা কামনা করি। তাই দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা আজকে আমরা গাইবান্ধায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক তফিজউদ্দিন বাদী হয়ে মামলা করেন। এর আগে শনিবার মধ্যরাতে উপজেলার নাসিরাবাদ গ্রামে এক কৃষকের গোয়াল ঘরের দেওয়াল কেটে গরু চুরির অভিযোগ ওঠে ৩ যুবকের বিরুদ্ধে। এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন মৃত্যু হয় অপরজনের। স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচর চক্রের সদস্য।